আজকে আমি যেই গল্পটা শেয়ার করব সেটা বেশ আগেকার ঘটনা। আমি তখন কোথায় থাকি আমি আগেই বলেছি, যারা আমার রেকর্ডিংটা আগে শুনেছেন, যে আমি আমার বাবা ছিলেন ডিফেন্সে। সো এই জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্টে থেকেছি। তো বেশিরভাগ আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আমাদের যশোর ক্যান্টনমেন্টে। সো পাকিস্তান থেকে আসার পরে আমরা প্রথমে থাকি রংপুরে, তারপরে আমাদের পোস্টিং হয় যশোরে আমার আব্বার। সো যশোরে আমি এসে ভর্তি হই তখন ক্লাস 5-এ। বাট ঘটনাটা যেটা বলছি সেটা তখন আমি হয়তো পড়ি ক্লাস লাইক 8-এ, 7-এ বা 8-এ, বেশ আগের কথা। তো আমি আজকে যে গল্পটা বলবো, যে ঘটনাটা বলবো, সেটা আমাদের ক্যান্টনমেন্টের, যশোর ক্যান্টনমেন্টের বাসার পাশের বাসার ঘটনা। একই বাসায় আমি দুজনের ঘটনাটা বলবো। সো প্রথমে আমি যার কাছ থেকে আমি গল্পটা শুনেছি, আমি তার ঘটনাটা বলবো। আমাদের পাশের বাসায় তখন থাকতেন মতিউর রহমান আঙ্কেল, যিনি পরে জেনারেল মতিউর রহমান। আমি জানি না ওনাকে সবাই চিনে কিনা। জেনারেল মতিউর রহমান আঙ্কেল আমাদের পাশের বাসায় থাকতেন। ওনার তখন 3টা ছেলে মেয়ে ছিল। সো সবচেয়ে মজার কথা হলো, একটু না বলে পারছি না, ওনার পরে আরও একটা মেয়ে হয়েছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু ওই মেয়েটা হয় নাই। সো পরে এসে ওই ছোট যে বাচ্চাটাকে আমরা দেখি নাই, ওই ছোট মেয়ের সাথেই কিন্তু আমার ছোট ভাই যে এয়ারফোর্সে আছে তার বিয়ে হয়েছে। সো এখন মতিউর রহমান আন্টি কিন্তু আমাদের আত্মীয়। তো যাই হোক, আমরা যখন যশোরে ছিলাম আমাদের পাশাপাশি বাসা ছিল, 2 বাসা, এবং 2 বাসার মাঝখানে তখন কিন্তু বাসাগুলাতে ওরকম লাইক কংক্রিট কোনো ওয়াল ছিল না। একটা বাসার সাথে আরেকটা বাসার ওয়াল মেবি একটা ছিল, এবং চারিদিকে কাঁটা তারের বেড়া দেওয়া ছিল। সো এই একটা দেওয়ালের মাঝখানে যাতায়াতের জন্য আবার ছোট্ট একটা পকেট গেট ছিল। তো প্রায় সময় আমি দেখতাম যে আম্মা ওই পকেট গেট দিয়ে পাশে পাশে আন্টির ওখানে যাচ্ছে গল্প করতে, আন্টিরা আবার এখানে আসছে। আমরা যারা ছোট ছিলাম তারা পাশে পাশে যে খেলতাম, তারাও আমাদের বাসায় এসে খেলতো, এরকম ঘটনা। তো আজকের পুরো ঘটনাটা কিন্তু আমি শুনেছি মতিউর রহমান আন্টির কাছ থেকে। আন্টি একদিন আমাদের কাছে এরকম গল্প করলো যে প্রায় দিন যেটা হতো ক্যান্টনমেন্টে, আমাদের আব্বাদের কোনো সময় আব্বা আম্মা দুজনেরই পার্টি থাকতো, কোনো সময় অফিসিয়াল কিছু পার্টি থাকতো যেটাতে শুধু আমাদের আব্বারাই ইনভাইটেড থাকতো। তো আন্টি গল্প করছে যে একদিন আঙ্কেলের একটা অফিসিয়াল পার্টি, আঙ্কেল চলে গেছে সেই পার্টিতে। তো আন্টি এখানে বলে রাখা ভালো, মতিউর রহমান আন্টি কিন্তু দেখতে খুব সুন্দর ছিলেন এবং এখনো আছেন, এবং ওনার মাথা ভর্তি কালো কোকড়ানো চুল ছিল। তো উনি গল্প করছেন যে উনি সন্ধ্যাবেলা আঙ্কেল যখন চলে গেছে ডিনারে, উনি তখন ওনার বেডরুমের পাশে ছোট্ট একটা ওপেন বারান্দা ছিল। তো উনি ওখানে একা একা বসে, যেহেতু বাচ্চারাও ছোট, সবাই ঘুমিয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে বলবো না, লাইক 9টা 9:30 বাজে। তো উনি তখন ওখানে ওই খোলা জায়গায় বসে এমনি বসেছিলেন, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল। তো এই সময় আন্টি নাকি দেখলেন যে আঙ্কেল বাসায় ফেরত চলে এসছে। তো ভালো কথা, আঙ্কেল বাসায় যখন ফেরত চলে আসে আন্টি একটু অবাক হলো যে কি ব্যাপার, পার্টি এত আগে শেষ হয়ে গেল, এত আগে চলে আসলো। তো উনি খেয়াল করেন, উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল নাকি সোজা ওনার কাছে এসে ওনার পাশে এসে বসেছে। তা আন্টি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি আজকে খুব তাড়াতাড়ি বাসা চলে আসলে? তা আঙ্কেল বললো হ্যাঁ, আজকে পার্টি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য আমি চলে এসছি। সো এই কথা জিজ্ঞেস করেছে বাচ্চারা কোথায়? আন্টি বলছে বাচ্চারা ঘুমিয়ে গেছে খেয়ে। তখন নাকি আঙ্কেল আন্টিকে বলছে যে আমি তোমার জন্য পার্টি থেকে একটা পান নিয়ে আসছি, এত মজার পান ছিল, তুমি পানটা খাও। আন্টি খুব সুন্দর ওনার হাত থেকে পানটা নিয়ে উনি পানটাও খেয়েছে, এবং উনি বললো যে এত মজার পান উনি কোনোদিনও খায় নাই, এত সুগন্ধি সেই পানের মধ্যে। সো পানটা একটা কাগজের মধ্যেও পেঁচানো ছিল। সো আন্টি পানটাও খেয়েছে। একটু পরে আঙ্কেল নাকি আন্টিকে বলছে যে তুমি একটু বসো, এখানে নিচে বসো, আমি তোমার কোলে মাথাটা রেখে একটু শুবো। আন্টি একটু অবাক হয়েছে, বিকজ আন্টির ম্যারিড লাইফের এত বছরের জীবনে
উনি কখনো আঙ্কেল নাকি আন্টিকে বলে নাই যে আমি তোমার কোলে মাথা রেখে শুবো বা এই ধরনের কোনো আবদার করে নাই। আন্টি একটু অবাক হয়েছে, হওয়ার পরেও আন্টি নিচে শুয়েছে এবং আঙ্কেল কিন্তু আন্টির কোলে মাথা রেখে শুয়েছে। এর মাঝখানে আন্টি কয়েকবার আঙ্কেলকে বলছে যে চলো ভিতরে যাই, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আঙ্কেল বারে বারে নাকি বলছে যে আরেকটু থাকি, খুব সুন্দর বাতাস হচ্ছে, আরেকটু থাকি। আন্টি আরো কিছু বলছে না, ওনার মাথার বিলিয়ে কেটে দিচ্ছে, চুলে বিভিন্ন রকম গল্প করছে, পান খাচ্ছে। এর মধ্যে কেন জানি আন্টি বলল যে ওনার একটা সিক্স সেন্স কাজ করেছে, ওনার একটু কেন জানি উনি বলতে পারছে না যে কিছু একটু ওনার কাছে অস্বাভাবিক লাগছে বা আনকমফোর্টেবল লাগছে। উনি আঙ্কেলকে বলছে যে তুমি একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। তো আঙ্কেল বলছে ইটস ওকে। দেন আন্টি যেটা করেছে, উনি বাসার ভিতরে ঢুকেছে, সোজা ঢুকে উনি স্ট্রেট যেখানে যেই মেসে পার্টি হচ্ছে ওখানে উনি ফোন করেছে। করে উনি বলছে যে তখন আঙ্কেল তখন মেজর ছিলেন বা কর্নেল ছিলেন কিছু একটা, বলছেন যে উনি কি পার্টিতে এখনো আছে, যিনি ফোন ধরেছে তাকে বলেছে। তো উনি বলছে জি স্যার তো আছে, এখানেই আছে। তো আন্টি তখন কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে গেছে যে কি বলছে, তখন উনি বিশ্বাস করতে পারে না। উনি তখন বলছে যে আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি। তখন উনি ফোনটা হোল্ডে রেখে আঙ্কেলকে ডাকতে গেছে এবং আন্টি খুব ভয় পেয়ে গেছে তখন, যখন আঙ্কেল ওই পাশ থেকে ফোনটা ধরে বলছে যে হ্যাঁ বলো, আমি কি ব্যাপার। আন্টি বলছে তুমি কি এখনো পার্টিতে? আঙ্কেল বলছে হ্যাঁ এখনো পার্টিতে আমি। কেন, কি হয়েছে? আন্টি আর কিছুই বলতে পারে নাই, উনি ফোনটা সাথে সাথে রেখে দিয়েছে এবং উনি তাড়াতাড়ি করে এসে উনি বারান্দায় উকিতে দেখে যে ওখানে আসলে আর কেউই নাই। এবং আন্টি বলল যে আমি ওই মুহূর্তে উনি একদম ফ্রিজ হয়ে গেছে, উনি আর কি বলবে ভাষা পায় নাই। কিন্তু আন্টি আমাকে যেটা আমাদেরকে বলল যে ওই যে পানটা মোড়ানো ছিল কাগজটার মধ্যে, ওটা কিন্তু তখনও আন্টির হাতেই ছিল এবং অনেক দিন পর্যন্ত নাকি আন্টি সেই পানের সেই কাগজ। ইন দ্য মিন টাইম রাত যখন লাইক 10:30 11টা বেজেছে, আঙ্কেল ফেরত এসছে, আন্টি তখন আঙ্কেলকে পুরো ঘটনাটা বলছে এবং আঙ্কেল তো বিশ্বাসই করতে পারছে না, যে বলছে যে না তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো, এরকম হতেই পারে না। আন্টি অনেকক্ষণ ধরে বিশ্বাসই করাতে পারছিল না এবং এটাও বলছে যে দেখো যে ছিল সে আমাকে পানটাও খেতে দিয়েছে এবং দেখো কাগজটা পর্যন্ত আমার হাতে আছে এখনো। তো এই গল্পটা উনি আমাদের কাছে গল্প করেছে এবং এখনো যখন আমার মনে হয় গল্পটা, সত্যি কথা আমার গায়ের লোম কিন্তু একদম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আন্টিরা তারপরে ওই বাসা থেকে পোস্টিং হয়ে অন্যখানে চলে গেল, ঢাকায় বা অন্য কোনোখানে। ওইখানে পোস্টিং হয়ে আসলেন একজন, ওনার নাম ছিল, আমার মনে আছে ওনার নাম ছিলেন হাসান আঙ্কেল। তো আঙ্কেল যাই হোক আসার পরে সুন্দরভাবে ওখানে আছে, ঠিকঠাক মতনই চলছে। তো তখনকার সময় আমাদের বাসায় টিভি ছিল, কিন্তু আমাদের টিভিটা একটা অ্যান্টেনা থাকতো টিভিটার, এবং অনেক লম্বা একটা বাঁশের মধ্যে আমরা সেই অ্যান্টেনাটা লাগাতাম এবং প্রায় সময় দেখা যেত অ্যান্টেনাকে বাঁশ ধরে ঘুরাতে হতো ভালো ছবি আসার জন্য। তো আঙ্কেলের বাসায়ও ওরকম অ্যান্টেনা লাগানো। একদিন অনেক রাত, বাইরে বেশ হইচই হচ্ছে, আমরা জিজ্ঞেস করছি যে কি ব্যাপার আব্বা, আমরা সবাই বের হয়ে আসলাম, কি ব্যাপার। আঙ্কেল বলছে যে কি জানি ভাই হলো, হঠাৎ করে ছবি আসছে না, কিছু না, তো অ্যান্টেনা উনি বাঁশ ঘুরাচ্ছে শুধু বারে বারে ছবি আসা। আলটিমেটলি যেটা হলো উনি কিন্তু সাকসেসফুল হয় নাই। পরের দিন সকালবেলা উনি এই গল্পটা সবাইকে বলল যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো উনি যে গল্পটা বললো আমাদের কাছে, আমার এখনো মনে আছে, আমরা ছোট ছিলাম কিন্তু ঘটনাটা আমরা চোখের সামনে কি দেখলাম। উনি বলল যে কালকে রাতে উনি যখন অ্যান্টেনাটা বারে বারে ঘুরাচ্ছে, বাঁশ ঘুরাচ্ছে, কিছুতেই ছবি আসছে না, কেউ একজন ওনাকে ফিসফিস করে কানে কানে বলেছে যে তুমি যতই চেষ্টা করো তুমি আজকে টিভি দেখতে পারবে না। এই কথাটা নাকি ওনাকে কেউ বলেছে, উনি স্পষ্ট শুনেছে ওনাকে কেউ একজন বলেছে। তো পরের দিন সকালবেলা উনি লোকজন নিয়ে যখন বাসটা আবার নামালো যে কি সমস্যা হয়েছে, কেন আমি টিভি দেখতে পাচ্ছি না, তখন আমরা সবাই যেটা দেখলাম সেটা একটা বিরাট লম্বা বাঁশ, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনি যদি একটা
এবং আরেকটু বলে রাখি, অ্যান্টেনার যে তারটা থাকছিল, আমি জানি না এটা আমি বলবো 80s-এর, আর্লি 80s অর লেট 70s-এর কথা, আর্লি 80s-এ হবে, নো লেট 70s-এর কথাই আমি বলছি। ওই সময় অ্যান্টেনার তারটা কিন্তু চ্যাপ্টা টাইপের ছিল, একদম চ্যাপ্টা টাইপের লম্বা তারটা। সো আমরা চোখের সামনে যেটা দেখলাম যে উপর থেকে একদম নিচ পর্যন্ত কেউ একজন একটা তারের মধ্যে কামড়ালে যে কামড়ের দাগটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরা তারটা ওরকম কামড়ের দাগ দেওয়া। অ্যান্ড সত্যি কথা, দিস ইজ ভেরি আনইউজুয়াল, এবং বলবো যে এটা কিভাবে সম্ভব, এত উঁচু একটা বাঁশ যেটা তখনও লাগানো ছিল, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত ওরকম কামড়ানোর দাগ। তো যাই হোক, তখন তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না আমরা যে এটা কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা আব্বার কাছে শুনলাম ঘটনা, বা আম্মার কাছেও আমরা ঘটনা শুনলাম, যে হাসান আঙ্কেলেরই আরেকটা ঘটনা, সেটা হলো যে উনি একদিন, ওনার মোটরসাইকেল ছিল একটা, উনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরছে মোটরসাইকেলে করে। তো উনি হঠাৎ করে কি হলো, দেখা গেল উনি হসপিটালে অ্যাডমিট, মোটরসাইকেল থেকে উনি পড়ে গেছে। তো আব্বা যেহেতু ডক্টর ছিলেন, তো যাই হোক আব্বা হসপিটালে গেল, কি ব্যাপার হাসান, তুমি এইরকম ভাবে ড্রাইভ করছো মোটরসাইকেল, তুমি পড়ে গেলা এরকম। তখন নাকি হাসান আঙ্কেল আব্বাকে বলেছে যে অ্যাকচুয়ালি স্যার, আমি তো মানে নিজে থেকে অ্যাক্সিডেন্ট করি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন। আব্বা তো প্রথমে বিশ্বাসই করবে না, বাট যেহেতু তার আগে এরকম একটা ঘটনা ওই বাসায় হয়ে গেছে ওনার সাথেই, তো আব্বা কিন্তু কিছু বলেও নাই সেটা, যে আচ্ছা ঠিক আছে। বাট উনি কিছুতেই ভুলতে পারছে না যে স্যার, উনি কাউকে বিশ্বাস করাতে পারছে না যে আমি স্যার পড়ি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিয়েছে। সো এই ঘটনা দুইটা, একই বাসার দুইটা ঘটনা। আমি জানি না ওই বাসায় এমন কিছু আছে কিনা বা ছিল কিনা। আমরা তখন সত্যি আমরা নিজেরাও অনেক ছোট, যতটুকু আমার মনে আছে, যতটুকু আমি শুনেছি তখন আব্বাদের কাছে, বা আমি বড় হয়ে ওই স্টোরিটাকে এখন রিলেট করতে পারি। সো আমার কাছে এখন মনে হয়েছে যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু তো একটা ডেফিনেটলি ওখানে ছিলই। সো আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি যেটা বললাম, হয়তো আমি কিছু এদিক সেদিক মিস করেছি, যেহেতু অনেক আগেকার ঘটনা, তারপরেও চেষ্টা করেছি আমি মনে করতে দুইটা ঘটনা যেটা অনেক আগে আমাদের যশোর ক্যান্টনমেন্টের বাসায় হয়েছিল। সবাইকে ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি গত রোজার ঈদ স্পেশাল এপিসোডে পাকিস্তানের করাচির একটি ঘটনা শেয়ার করেছিলেন। তার সেই গল্প আমি যখন আপনাদেরকে বলেছিলাম, আপনাদের সবার কাছে সেই গল্পটি ভালো লেগেছিল। এবার আশিক ভাইয়ের দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি পাঠিয়েছেন। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ
মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজও আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না, বললেন যে ঠিক আছে তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা তিনি বললেন না তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি, চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমনভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে
নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে? তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমনভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরও ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বিতম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখ তো তোরা কয়জন? তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার যেন কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে, তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যেই ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে, না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে, তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে যে একে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে, না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে, হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল, যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন।
চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাত্রেবেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু মানে বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়াপুর একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দি ছিল, আর ওই যে সর্দার সহ আরও 10 জন, মানে মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে মানে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, মানে এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অথচ ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি? তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরও উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনোভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে? তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা অভ্যাস, এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে।
শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যেই পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচণ্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয়ে সব কিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমনভাবে মারব যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে হ্যাঁ, সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে, আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায়, এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়াভাবে পানির মধ্যে ভেসে উঠেছে। সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্য যারা জেলেরা আছে সবাই মিলে, এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে, এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু
বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারেনি। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডুবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে। কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভিতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন পানি, নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ মানে তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে ওই সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। Voot.com with Russell. Breathe. Hold your fear. আসসালামু আলাইকুম। ভূত.কমের সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। লিসেনার্স, এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, মানে স্টোরি শেয়ার করছি, মানে রেকর্ড করছি, তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই সাথে বজ্রপাতের শব্দ। আপনারা মাঝে মাঝে বজ্রপাতের শব্দ শুনবেন। এমন একটি সময় আমি একটি স্টোরি রেকর্ড করতে বসলাম।
স্টোরিটি বড়ই অদ্ভুত, কিন্তু এই টাইপের স্টোরি আপনারা কখনো কখনো শুনেছেন, কিন্তু কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল নেই। এবং এই স্টোরিটি অন্য স্টোরি থেকে এই কারণে ব্যতিক্রম, মাঝে মাঝে স্টোরি যখন আমরা শেয়ার করি তখন যার সাথে ঘটেছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা স্টোরি শেয়ার করি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এটি অন্যতম একটি ব্যতিক্রম একটি স্টোরি হবে, যেখানে কোনো মানুষের কাছে অনুমতি নিয়ে এই স্টোরিটি শেয়ার করা হচ্ছে না। এই স্টোরিটি সরাসরি একটি জিনের কাছ থেকে অনুমতি নিয়ে শেয়ার করা হচ্ছে। আপনারা স্টোরিটি পুরোপুরি শোনার পরে আমার এই কথার মর্মার্থ বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিনের বেশ কয়েকটি গল্প আমি ইতোমধ্যে বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, এবং প্রত্যেকটি ঘটনাই খুবই অন্যরকম ছিল। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সঙ্গত কারণে তার একটি ছদ্মনাম আমাকে বলতে হচ্ছে, কারণ আপাতত সরাসরি তার নাম বলার অনুমতি পাওয়া যায়নি, যার কারণে তার শুধু মূল নামটা আমি হাইড করে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটি আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি, এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে, কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই
সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তো উনি উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেওয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহর জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যেই মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বির সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বির সাথে আরও দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন
সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না, কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচণ্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকার থেকে তারা নামেন, নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে, এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন, উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়, গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান, ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে
উনি ওই ভাইকে একটি উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার দুইজন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকমভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যেই সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনও চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানর্মাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনও কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে।
যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।